আচ্ছা। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের তোমার সেদিনকে আয়নিক বন্ধন হয়েছিল, হওয়ার তো কথা। হ্যাঁ হ্যাঁ আয়নিক বন্ধন হয়েছে। হ্যাঁ। এই যে সোডিয়াম এর ক্যাটায়ন, হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করলে বহিঃস্থলক থাকে না, হ্যাঁ হ্যাঁ বলছিলাম না? আর এই যে ক্লোরিন দেখো, এর অ্যানায়নটা এরকম, এই যে এখানে একটা মাত্র ইলেকট্রন আছে, এখানে আরেকটা ইলেকট্রন যুক্ত হলে তখন এরকম হয়, এরকম। মানে একটা থেকে ওটা হ্যাঁ হ্যাঁ, ভাগ করে নিচ্ছে। আয়নিক বন্ধন, তড়িৎদ্যুতি বন্ধন। তা এখানে এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির উপর আমরা বেসিক আলোচনা করব। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আজকে আমাদের মূল পঠিত বিষয় হবে সমযোজী বন্ধন। তার পূর্বে আমরা অ্যাট এ গ্লান্স একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে আমরা এর আগে কি পড়েছি। ফার্স্ট পড়েছি যোজন ইলেকট্রন। এটা হলো সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। আর একটি মৌল যতটি ইলেকট্রন গ্রহণ করে অথবা বর্জন করে অথবা শেয়ার করে সেই সংখ্যাটা হলো তার যোজনী। তারপর আমরা পড়েছি হলো অষ্টক ও দ্বিয়ের নিয়ম। প্রত্যেকটা মৌল তারা যুক্ত হওয়ার সময় তারা এমন ভাবে বন্ধন তৈরি করে যে তাদের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন অবস্থান করে। এই 8টা করে ইলেকট্রন অবস্থান করার ফলে তারা এক ধরনের সুস্থিত অবস্থান লাভ করে। কিন্তু এই এই নিয়মকে বলা হয় অষ্টকের নিয়ম। এই অষ্টকের নিয়মের ক্ষেত্রেও বিশেষ কিছু জায়গায় ব্যতিক্রম পরিলক্ষিত হয়, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কখনো 8টার বেশি হয় অথবা 8টার কম হয়। এই ক্ষেত্রে আমরা তখন এই সমস্যা সমাধানের জন্য ডুয়েট রুলস এখানে নিয়ে আসছি। সেটার মূল কথা ছিল এরকম যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থাকবে। এরপর আমরা পড়েছি হলো নিষ্ক্রিয় মৌলগুলো কেন নিষ্ক্রিয় এবং রাসায়নিক বিক্রিয়ায় মৌলগুলো অংশগ্রহণ করার কারণ। আমরা এই দুটি প্রশ্নের উত্তর এরকম হবে যে নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষপথে হিলিয়াম ছাড়া বাকি সবারই 8টা করে ইলেকট্রন থাকায় তারা সুস্থিত বন্ধন লাভ করে। এর ফলে তারা ইলেকট্রন কাউকে দেয় না, কারোর সাথে যুক্ত হয় না, কারোর সাথে শেয়ারও করে না। এর ফলে এরা স্থিতিশীল। অন্যান্য মৌলগুলো এইরকম, তারা তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করতে চায় অথবা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য মৌলের সামনে 3টা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা খোলা থাকে? তিনটা। এর একটা হলো ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে অথবা ইলেকট্রন ত্যাগ করে, মানে গ্রহণ করা, ত্যাগ করা অথবা শেয়ার করা। এই 3টার মধ্যে যে কোনো একটা কাজ করে মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে? তো ইলেকট্রন ত্যাগ হুম। করলে হয় হলো ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় হলো অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণের ফলে এদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় সেটাই হলো আয়নিক বন্ধন। তাহলে আমরা গতদিন এই আয়নিক বন্ধন পর্যন্ত ইনশাল্লাহ পড়েছি। আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে এর কিছু বৈশিষ্ট্য এবং অন্য অংশগুলো দেখব। আগে সমযোজী বন্ধনটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি আশা করি যে পূর্বের পড়া তোমাকে বলাতে ওই পড়াগুলো আবার তোমার মনে হয়েছে নাকি? আমি যে আগের পড়াটা বলে দিলাম, এটা কি তোমার সুবিধা হলো নাকি? স্যার জি।
এখন দেখো এই সমযোজী বন্ধনটা কি। দেখো, যে কোনো সমস্যায় মানুষ পড়লে সবাই কিন্তু পাশে থেকে পরামর্শ দেয় যে তোমরা দ্বন্দ্ব, ঝগড়া, ফেসাদ এগুলোতে যেও না, সমঝোতা করো, আলোচনা করো, অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা ইনশাল্লাহ বের হবে। কি বলা হয় না এটা, বলো তো? হ্যাঁ। তো এই সমঝোতার মাধ্যমে যদি কোনো রিলেশন তৈরি হয় মৌলগুলোর মধ্যে, সেটার নাম হলো সমযোজী বন্ধন। সাধারণত দুইটি অধাতুর পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হয়। কথাটা আবার রিপিট বলতেছি, সাধারণত দুইটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হয়ে থাকে। তাহলে সমযোজী বন্ধন দুটি অধাতুর মধ্যে হয়। তাহলে আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়? আয়নিক বন্ধন হয় একটি ধাতু আর একটা হলো অধাতু। বুঝতে পারছো কি? হুম। তাহলে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, তার মানে এটা ক্যাটায়ন। অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক আয়ন। এই আয়নগুলোর মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে, এর ফলে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এটার নাম হলো আয়নিক বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি অধাতব পরমাণুর মধ্যে কি হয়, যে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং এদের ক্ষেত্রে তোমার ইলেকট্রন শেয়ার হয়। তো শেয়ার করার ব্যাপারটা কি আসলে, এটা একটু মনে হয় বুঝাই দিলে তোমার জন্য ভালো হবে। শেয়ারের বাংলা হলো ভাগাভাগি করা। মনে করো তোমার পরিচিত দুইজন ফ্রেন্ড, তারা ব্যবসা শুরু করবে। একজনের আছে হলো 3 লক্ষ টাকা, আর একজনের আছে 2 লক্ষ টাকা। তো তারা দুইজনই এইটুকু চুক্তি করলো যে আমি 3 লাখ ও তুমি 2 লাখ দাও, সেখানে একটা যৌথ অ্যাকাউন্ট খুলে আমরা ওই 5 লাখ টাকাতে ব্যবসা করব। লাভ লস যা হবে সেটা আমরা ওই আমাদের মূলধন অনুসারে ভাগ করে নেব। অর্থাৎ একজন নেবে 3 ভাগ আর একজন নেবে 2 ভাগ। কি বুঝতে পারছো কি? হ্যাঁ। তাহলে গল্পটা যদি এরকম হয়, তাহলে এই যে মূলধনটা দুইজন মিলেই শেয়ার করছে, দুইজন মিলেই ভাগাভাগি করছেন, এটার নামই হলো শেয়ার করা। কথা বুঝতে পারছো কি? হ্যাঁ। তো এখানেও ঠিক তাই, দুটি মৌল পরস্পরের মধ্যে যুক্ত হওয়ার সময় এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। এদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করলে এটার নামই হলো সমযোজী বন্ধন। আমি উদাহরণ হিসেবে এইটার কথা বলতে পারি। হাইড্রোজেনের পরমাণু একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের পরমাণু একটা ইলেকট্রন আছে। এই দুইজন একত্রিত হয়ে ওই দুই ইলেকট্রন দুইটা হয়ে গেছে। দুইজনই ব্যবহার করিচ্ছে, শেয়ার করিচ্ছে। এই শেয়ারিং এর মাধ্যমে এখানে যে বন্ধন সৃষ্টি হলো, এটাই হলো সমযোজী বন্ধন। হাইড্রোজেনের। হ্যাঁ, এটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন। এরকম অক্সিজেনের হয়, এরকম আরো অন্য কিছুর হয়। বুঝতে পারছো? এই দেখো, আমি দেখো উদাহরণ হ্যাঁ। আরো বের করে দেখাচ্ছি। এই যে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে এই যে এই জায়গা গুটি বাঁধিচ্ছে, এই যে এখানে, এখানে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ। এখানে দেখো, দুটো করে ইলেকট্রন শেয়ার করছে, কোনো জায়গাতে একটা করে শেয়ার করছে, এভাবে ইলেকট্রন শেয়ার করবে, বন্ধনে অংশগ্রহণ করবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এখানে দেখি পানির অণু কিভাবে যুক্ত হয়েছে। দেখো, পানির অণু ক্ষেত্রে এই অক্সিজেনের কাছে হাইড্রোজেন দেখো কিভাবে যুক্ত হয়েছে। এই যে দেখো, এরা যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়েছে। কি এখন বুঝতে পারছো? হ্যাঁ। এই সমস্যা তো আর নাই যে আমি বুঝিনি স্যার। না। আচ্ছা, ফাইন। আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এটা তুমি নিজেই পারবা কেন, একটু আমি কিছু কৌশল তোমাকে শিখাই দিই। তুমি নিজে বলো তো, আয়নিক যৌগ পরস্পরের প্রতি আকর্ষণের মাধ্যমে তৈরি হয়।
এটা যেহেতু পরস্পরের প্রতি একটা আকর্ষণ বা ইয়ে থেকে তৈরি হয়, তাহলে এখানে এখানে কি হবে, এখানকার ক্ষেত্রে বন্ধনটা হবে অত্যন্ত সুদৃঢ়। এরা সহজে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে চাবে না। না। ফলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক অনেক বেশি। অন্যদিকে সমযোজী যৌগের ক্ষেত্রে তাদের বন্ধনটা যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নয়, শেয়ারিং এর মাধ্যমে, এই যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে সেটাই হলো তোমার সমযোজী বন্ধন। তাহলে ইলেকট্রন আদান প্রদান করে হচ্ছে আয়নিক বন্ধন, আর ইলেকট্রন শেয়ার করে হচ্ছে সমযোজী বন্ধন। যেহেতু ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন হয়, সুতরাং এই বন্ধনের মধ্যে দুর্বল মানের একটি ভ্যান ডার ওয়ালসের বল থাকে, এছাড়া অন্য তেমন কোনো বল ওইভাবে থাকে না। তাহলে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা এই কারণের জন্য অনেক অনেক নিম্ন হয়, যেটা অপেক্ষাকৃতভাবে সোডিয়াম ক্লোরাইডের বেলায় কিন্তু এটি গ্রহণযোগ্য না। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হলো তোমার 1405 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এইরকম অপশনে থাকে। ঠিক গলনাঙ্ক আছে, কত? হ্যাঁ, গলনাঙ্ক কত? 814 ডিগ্রি সেলসিয়াস। আগে যে বই পড়েছি সেখানে তাই আছে। আর এটা হলো 1465 কি 1405 এইরকম কিছু একটা হবে। এখন দেখো দ্রবণীয়তা। মানে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, দ্রবীভূত হলে কি হয়, একটা অংশ হয় প্লাস আর একটা অংশ হয় মাইনাস। মাইনাস। বুঝতে পারছো কি? এই যে দেখো হুম। পানির মধ্যে এই যে হাইড্রোজেন, এই জোড়া এবং এই জোড়া, এটার এরা পরস্পরের সঙ্গে এক ধরনের বন্ধন তৈরি করে বসে আছে। তাহলে এখানে এই যে প্লাস আর মাইনাস বৈশিষ্ট্য এরা পেয়ে গেছে, এটা পানির মধ্যে দ্রবণের ক্ষেত্রে সহায়ক না? বলতো। হ্যাঁ। কারণ পানিতে পানিতে যখন কোনো কিছুকে দ্রবীভূত করা হবে, তখন পানির মধ্যে এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন পানির মধ্যে অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে থাকে আয়ন। বুঝতে পারছো কি? হুম। হুম। তাহলে এই পানির মধ্যে যেহেতু প্লাস মাইনাস আয়ন আকারে থাকে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় বা এই অন্য কারোর সাথে বিক্রিয়া করার সময় কিন্তু এরকম হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন আকারে বিক্রিয়া অংশগ্রহণ করে। আচ্ছা, এটা মনে হয় আমাদের কাছে ক্লিয়ার। এখন আসো বিদ্যুৎ পরিবাহিতা। হুম। এটা হলে মোটামুটি পড়া প্রায় শেষের দিকে আর কি। শেষ করে দিই আজকে নাকি? হ্যাঁ। এই যে দেখো, এটা হলো কোনটা আমার নেগেটিভ, সাথে আছে? এটা হলো নেগেটিভ প্রান্ত। কি কি প্রান্ত এটা? নেগেটিভ প্রান্ত। নেগেটিভের দিকে এই যে সোডিয়াম এর প্লাস এই দিকে ছুটে আসবে। আর এটা হলো পজিটিভ প্রান্ত। এই পজিটিভের দিকে কারা যাবে? মাইনাস গুলো যাবে। কারণ মাইনাস যদি পজিটিভের দেখা পায়, সে ইলেকট্রন ত্যাগ করে শান্তি পাবে। আর এই প্লাস গুলো যদি ইলেকট্রনে দেখা পায়, তাহলে সে গ্রহণ করে শান্তি পাবে। ক্লিয়ার কি? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটু খুব সংক্ষেপে বলি। এই ব্যাটারির মধ্য থেকে কিন্তু এই এই পাশে প্লাস, এই পাশে কি মাইনাস প্লাস। একই একই, ওই তো একই তার। আর এর দিকে হলো সব মাইনাস। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড দাও, এই যে পানি দাও, সব কিছু কিন্তু দাবি হলে এর কাছে। সোডিয়ামের। ক্লিয়ার কি? তাহলে আমি হ্যাঁ। ধাতব বন্ধনের ক্ষেত্রে মূল জিনিসটা কি বলতো? সরি, মানে এই যে প্লাস। আয়নিক যৌগের ক্ষেত্রে পানি যখন
মানে এর মধ্যে বিশ্লিষ্ট হয় তখন পানির একটা অংশ হয় প্লাস আর একটা অংশ হয় হলো মাইনাস। মাইনাস। ঠিক কি? সোডিয়াম ক্লোরাইডের যেটা প্লাস সেটা তোমার মাইনাস প্রান্তে গৃহীত হবে, আর যেটা মাইনাস সেটা প্লাস প্রান্তে গৃহীত হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আজকে লাস্ট পড়া, ধাতব বন্ধন। ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। অর্থাৎ ধাতুর পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ থাকে। আমি একটু ছবি এঁকে দেখাই তোমাকে বোর্ডে, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে যেমন ধরো এটা একটা একটু ইলেকট্রন ফ্লো। আচ্ছা, আমি কথায় দেখালাম। এখন তুমি একটা জিনিস দেখো, এই যে ইলেকট্রন, ইলেকট্রন মনে করো এই খোলকের মধ্যে আছে, এই খোলকের মধ্যে আছে, এই দুটাতে আছে। এই ইলেকট্রন গুলো বাহিরে ঘুরে বেড়াচ্ছে, বাহিরে যারা ঘুরে বেড়াচ্ছে তারা কি মুক্ত ইলেকট্রন না? হ্যাঁ। এই মুক্ত ইলেকট্রন যদি এর কাছে চলে যায়, যেহেতু আউটার শেল কিন্তু এখানে সংযুক্ত আছে, তার যেতেই পারে না আর একটার মধ্যে, হ্যাঁ। তখন কি হয়ে যাবে? তখন এটা হবে, এই পরমাণু হবে প্লাস আর এটা হবে কি মাইনাস। মাইনাস। তাহলে এই প্লাস মাইনাস আকর্ষণ করে সুদৃঢ় বন্ধন লাভ করে। কি? এই প্লাস আর মাইনাস পরস্পরের মধ্যে আকর্ষণ করেই তো সুদৃঢ় বন্ধন হয়। সুদৃঢ় মানে খুবই সুন্দর বন্ধন হয়। ক্লিয়ার? সব বুঝছো এখন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো, ধাতব বন্ধনে তাহলে মূল কথা কি? ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। বুঝতে পারছো কি? ধাতুর পরমাণু সমূহ পরস্পরের মধ্যে যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। ক্লিয়ার? হ্যাঁ। অর্থাৎ ধাতুর পরমাণুগুলোর মধ্যে একটা বন্ধন থাকে, সেই বন্ধনের নাম ধাতব বন্ধন। এরকম থাকবে না? কি বললেন? ধাতুর পরমাণুগুলোর মধ্যেও এক প্রকার বন্ধন থাকে, এই বন্ধনকে বলা হয় ধাতব বন্ধন। হ্যাঁ। পারবে না? তাহলে এই যে হ্যাঁ। মুক্ত ইলেকট্রন দ্বারা ঘুরে বেড়াচ্ছে তারা কি বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী না? এই মুক্ত ইলেকট্রন আছে বলে এরা বিদ্যুৎ পরিবহন করে। ক্লিয়ার? হুম। এই পর্যন্তই, আর নাই, এখানে এই অধ্যায় পড়া শেষ। এই পর্যন্তই, মানে সিলেবাসে দেওয়া হ্যাঁ আছে হ্যাঁ, আজকের পর আমরা এখানেই অধ্যায় শেষ করছি। পর্যন্ত।